প্রোগ্রামের ভাইটাল এবং ক্রুশাল মানে পোর্শন অলরেডি কিন্তু আমাদের সময় 1 ঘন্টা হয়ে গেছে। আমি কি ব্রিফ করবো নাকি বলতেই থাকবো? হ্যালো স্যার বলতে থাকা উচিত। স্যার বলেন স্যার, খুবই ভালো লাগছে, অনেক মোটিভেশন স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। আমরা আসলে প্রেসার নেই, যারা লিড দিতে চান নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে ওকে, তাহলে আমি এখন একটা রোড ম্যাপ টু বি এ সাকসেসফুল রিসার্চার, দ্যাট মিনস আমি একটা রিসার্চার হওয়ার কিছু জেনারেল প্রসেস, কিছু গাইড, কিছু টেকনিক, কিছু টুলস এর কথা বলবো যেটা আপনাদেরকে হয়তো বা হেল্প করবে। আমি আবার বলতেছি, 1-1.5 ঘন্টার লেকচারে আপনি গবেষক হয়ে যাবেন, এটা তো আনবিলিভেবল, ইম্পসিবল। ওকে, এটা কখনোই সম্ভব নয়। আমরা কিছু মানে গাইড অথবা মোটিভেশন দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা গবেষণায় আগ্রহী হন এবং গবেষণা শুরু করেন। কিভাবে করবেন সেটা আসলে মোটিভেশন দেওয়ার চেষ্টা সামান্য আমি করতেছি আর কি। ওকে, তো গবেষণার যে রোড ম্যাপ, অথবা আমি যেটাকে সাধারণত, যদিও রোড ম্যাপ বলেছি, এটাকে আমরা সাধারণত রিসার্চের জেনারেল প্রসেস হিসেবে আসলে আইডেন্টিফাই করি, যে একজন রিসার্চ শুরু করতে যাচ্ছে, ওনার যেই সাবজেক্টে রিসার্চ করতে যাচ্ছে সেই সাবজেক্টের রিসার্চ নলেজ আছে, এটা আমাকে ধরে নিতে হবে। বিষয়টা হচ্ছে, আমি কম্পিউটার সায়েন্সের, আমি কিন্তু চাইলে সোশ্যাল সায়েন্সে রিসার্চ করতে পারি না, আমি চাইলে পলিটিক্যাল সায়েন্সে রিসার্চ করতে পারি না। অর্থাৎ আমি যেই সাবজেক্টে রিসার্চ করতে চাই সেই সাবজেক্টের সাবজেক্ট নলেজ আমার লাগবে। ধরেন আমার সাবজেক্ট নলেজ আছে, দ্যাট মিনস আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমার কম্পিউটার সায়েন্সের নলেজ আছে। আমি সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, সোশ্যাল সায়েন্সের নলেজ আমার আছে। এটা ধরেই কিন্তু আমাকে রিসার্চে আসতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা রেকমেন্ড করি, যারা সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ার শেষে সাবজেক্ট নলেজ মোটামুটি হয়েছে, তারা রিসার্চ শুরু করলে এটা পারফেক্ট টাইম। তখন আন্ডারগ্রেডে কেউ যদি রিসার্চ শুরু করে, সে কিন্তু মাস্টার্স পিএইচডি ভালো রিসার্চার হতে পারে। এখানেই বেসিক্যালি মেইন মোটিভেশনটা। কিন্তু আন্ডারগ্রেড থেকে খুব ভালো রিসার্চার হওয়া সামহাও একটু কঠিন এবং আসলে একটু চ্যালেঞ্জিং ব্যাপার আর কি। বাকি কেউ প্রচেষ্টা এবং ইচ্ছা অদম্য থাকলে এটা অসম্ভব কিছুই নয়। কারণ আমরা জানি অনেক বড় বড় গবেষক আছে যারা ছোটবেলা থেকে গবেষণা শুরু করেছে। আমরা ম্যাথমেটিশিয়ান রামানুজান, নাম শুনেছি? রামানুজান, হ্যালো, উনি কিন্তু অনেক ছোটবেলায় রিসার্চ শুরু করেছিলেন, অনেক থিওরি আছে আর কি। যাই হোক, এরকম অনেক কাজ শুরু করা যেতে পারে। অনেকেই বলে যে আন্ডারগ্রেডের রিসার্চ শুরু করা ঠিক না, অনেকে বলে ঠিক আছে। যাই হোক, অনেক কন্ট্রাডিকশন রয়েছে। কেউ যদি শুরু করে, এটা অবশ্যই খারাপ, ভালো মানে খারাপের কিছুতে নেই, অবশ্যই ভালো। ওকে, তাহলে ধরেন সাবজেক্ট নলেজ আছে, দ্যাট মিনস আমি সোসিওলজির স্টুডেন্ট, আমার সোসিওলজি সাবজেক্ট নলেজ আছে। এখন আমি যেটা করব, আইডেন্টিফিকেশন অফ রিসার্চ টপিক। শুরুতে আমাকে যেটা করতে হবে, 1 নম্বর কাজ, আমাকে একটা রিসার্চ টপিক সিলেক্ট করতে হবে। এখন রিসার্চ টপিক আমি কি সিলেক্ট করব, অথবা রিসার্চ প্রবলেম আমি কি সিলেক্ট করব? আমি কিন্তু শুরুতে দেখিয়েছি যে রিসার্চের শুরু হচ্ছে রিসার্চ কোশ্চেন থেকে। ওকে, আমরা আবার যদি সেই সংজ্ঞাটা অথবা ডেফিনেশনটা একটু জাস্ট রিমাইন্ড করি, রিসার্চ ইজ এ, কি বলেছিলাম, অর্গানাইজড সিস্টেমেটিক ওয়ে অফ ফাইন্ডিং অ্যান্সার্স অফ কোশ্চেনস। তো এখানে কিন্তু আপনার রিসার্চ কোশ্চেন, রিসার্চ প্রবলেম অথবা রিসার্চ টপিক লাগবে। তো প্রথমে আমরা একটা রিসার্চ টপিক সিলেক্ট করব, যেটাকে আমরা বলতেছি ফার্স্ট স্টেপ। এখন রিসার্চ টপিক সিলেকশন অনেকগুলো গাইডলাইন রয়েছে, যে টপিকটা খুবই কি বলবো ট্রেন্ডিং, অথবা যেটা ডিমান্ড সমাজে আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, অথবা যেটা করলে মানুষ এটা দ্বারা উপকৃত হবে, যেটা আসলে সমাজের কল্যাণ, মানব কল্যাণে মানে বেশি ইম্পর্টেন্ট, অথবা যাই হোক হট টপিক যেটাকে বলে আর কি, ইম্পর্টেন্ট টপিক সিলেক্ট করা। এটা সাধারণত আমরা সুপারভাইজারের সাথে কথা বলে ঠিক করতে পারি, অথবা ডিফারেন্ট টিভি নিউজে একটা টপিক দেখলাম সেটা নিয়ে রিসার্চ করতে পারি, অথবা বই পড়ার সময় দেখলাম যে একটা টপিক ভালো লাগছে সেটা হতে পারে, অথবা টিচার লেকচার দেওয়ার সময় কোন একটা টপিক ভালো লাগছে সেটা রিসার্চ হতে পারে, অথবা আজকের লেকচার থেকে কোন একটা বিষয় কারো ভালো লেগেছে সেটাও কিন্তু কেউ রিসার্চ টপিক অথবা প্রবলেম হিসেবে নিতে পারে। এরপরে যেটা করতে হবে, একটা রিসার্চ টপিক অথবা প্রবলেম সিলেক্ট করার পরে সেটার উপর লিটারেচার রিভিউ করতে হবে। তো হোয়াট ডু ইউ মিন বাই, অথবা হোয়াট ডাজ উই মিন বাই লিটারেচার রিভিউ? বেসিক্যালি একটা রিসার্চ টপিক সিলেক্ট করার পরে সেই টপিকের উপরে অলরেডি কি কি রিসার্চ হয়েছে, অন্যান্য রিসার্চাররা, স্কলাররা কি রিসার্চ করেছেন, ওনারা কি ফাইন্ডিংস অলরেডি মানে ওই টপিকের মধ্যে পেয়েছেন, সেগুলাকে আসলে আমাদের স্টাডি করতে হবে। নট অনলি স্টাডি, সেখান থেকে আমাদেরকে দেখতে হবে তাদের রিসার্চ মেথড কি ছিল, তারা এখান থেকে কি ফাইন্ডিংস বা তাদের কন্ট্রিবিউশন কি, তাদের লিমিটেশন গুলো কোথায়, আমার আসলে রিসার্চ মানে করার দ্বারা আমি আসলে কি প্রবলেম সলভ করব, এইটা আসলে লিটারেচার রিভিউর মেইন উদ্দেশ্য, যেটা হচ্ছে যে আমাদের এক্সিস্টিং নলেজ গুলো জানা এবং সেটার কন্ট্রিবিউশন জানা এবং মেথড গুলো জানা, এবং কিভাবে আমি কন্ট্রিবিউট করতে পারি, আমার জায়গাটা কোথায়, আমি যে টপিকটা নিচ্ছি সেটা আসলে যে সিগনিফিকেন্ট, সেটা একটা রিলেশন তৈরি করা। তো লিটারেচার রিভিউর উপর আসলে অনেক বিস্তারিত কথা আছে। আমাদের গবেষক হতে চাই গ্রুপের পক্ষ থেকে আমরা একটা ট্রেনিং এর অর্গানাইজ করেছিলাম, হাউ টু বিকাম এ রিসার্চার। টোটাল 12 লেকচারের মাধ্যমে আমরা পুরো এই প্রত্যেকটা বিষয় বিস্তারিত বলেছি। ওখানে আমরা আসলে রেকমেন্ড করবো একটু দেখে নিতে। আমি একটু পরে এই বিষয়গুলো আসতেছি। তো লিটারেচার রিভিউ করতে হবে যে ওই টপিকে কি কাজ হয়েছে, কি কাজ বাকি আছে।
এটা আমরা সংক্ষেপে বলতে পারি লিটারেচার রিভিউর যে উদ্দেশ্য। ওখান থেকে বেসিক্যালি আমি যেই পারপাস নিয়ে রিসার্চ শুরু করেছি, হয়তো বা লিটারেচার রিভিউ করার পরে দেখলাম না ওই টপিক অলরেডি কিছু রিসার্চ হয়েছে, আমার এখন পারপাসটা আমি একটু মডিফাই করলাম। তো এরপরে আমার রিসার্চ পারপাসটাকে একটু কি করতে হবে, ফাইন টিউন করতে হবে, স্পেসিফাই করে ফেলতে হবে রিসার্চ পারপাস। ওকে, ওখান থেকে ওই পারপাস থেকে আমার রিসার্চ কোশ্চেন সেট করতে হবে, সেখান থেকে আমার হাইপোথিসিস ডেভেলপ করতে হবে, যেটাকে আমরা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বলতেছি। এরপরে আমাদেরকে কোন মেথডে আমি রিসার্চ করব, কোয়ালিটেটিভ মেথড নাকি কোয়ান্টিটেটিভ মেথড নাকি মিক্স মোড, একটু আমরা আগে আলোচনা করেছি। যদি সেখান থেকে আমি কোনো নিউমেরিক ভ্যালু চাই, সেটা আমরা কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচে যাব। সেখান থেকে আমি কোনো মানে এক্সপ্লেনেশন, রিজন অথবা কস্ট চাই, সেটা হচ্ছে আমরা কোয়ালিটেটিভ মেথডে যাব। যদি এরকম থাকে কিছু নিউমেরিক ভ্যালু এবং কিছু এক্সপ্লেনেশন, সেটা আমরা মিক্স মোড মেথডে সেটাতে আমরা যাব। তো আমরা রিসার্চ মেথড চয়েস করার পরে আমরা আসলে ডেটা কালেক্ট করব। যদি আমার সেটা কোয়ালিটেটিভ মেথড হয়, তাহলে সেখানে কিন্তু ডিফারেন্ট, যেমন সেটাতে হতে পারে ইন্টারভিউ, সেটাতে হতে পারে নির্দিষ্ট কোনো গ্রুপকে অবজার্ভ করা, সেটার মাধ্যমে ডেটা কালেক্ট হবে। আর যদি কোয়ান্টিটেটিভ হয়, তাহলে কিন্তু আমরা সার্ভে বা কুইজ অথবা ডিফারেন্ট টাইপস অফ ফর্মে কিন্তু আমরা এই ডেটা কালেক্ট করতে পারি। মিক্স মোড হলে তো আমরা দুই ধরনের ডেটা কালেক্ট করব। সেই ডেটা কালেকশনের পরে সেটাকে আসলে মানে কালেকশনের পরে সেটাকে আমরা অ্যানালাইজ করতে হবে। সেই ডেটা কালেকশনের ডিফারেন্ট টুলস রয়েছে, গুগল ফর্মস, লাইকেট স্কেল, অন্যান্য টুলস রয়েছে, যেটা আসলে বিস্তারিত সময়ের ব্যাপার যদি ব্যাখ্যা করতে চাই। এবং সেটাকে আসলে অ্যানালাইজ করতে হবে। সেটা অ্যানালাইজ করার জন্য অনেকগুলো টুলস রয়েছে। আমরা কেউ পাইথন, কেউ হয়তো SPSS, কেউ হয়তো স্ট্যাটা, কেউ হয়তো বা ম্যাটল্যাব, কেউ হয়তো বা অরিজিন, আবার ডিফারেন্ট টাইপস অফ ডিফারেন্ট ফিল্ডের জন্য, ডিফারেন্ট সাবজেক্টের জন্য ডিফারেন্ট টুলস রয়েছে। সেটা আমরা ইউজ করে অ্যানালাইজ এবং ইন্টারপ্রেট করতে পারি। ইন্টারপ্রেট অথবা অ্যানালাইজ, এটার বেসিক উদ্দেশ্য হচ্ছে আমরা যে রিসার্চ হাইপোথিসিস অথবা রিসার্চ কোশ্চেনটা সেট করেছি আমাদের রিসার্চের ক্ষেত্রে, আমার ডেটাকে সেই রিসার্চটাকে সাপোর্ট করতেছে কিনা অথবা সেটাকে মানে প্রুফ করতেছে কিনা, সেটা হচ্ছে বেসিক্যালি অ্যানালাইজ এবং ইন্টারপ্রেট। যদি দেখি যে আমার রিসার্চ মানে যে ডেটা কালেক্ট করেছি সেটা আমার রিসার্চ কোশ্চেন এবং হাইপোথিসিসকে সাপোর্ট করতেছে, আমরা একটু আগে দেখেছিলাম যে একটা ফ্লো চার্ট, তাহলে আমার রিসার্চ সাকসেস। তখন আমরা এটাকে রিপোর্ট করব এবং আমার রিসার্চটাকে ইভ্যালুয়েট করব, এবং এটাকে আমি কোনো একটা রিসার্চ ফাইন্ডিং যেটা আছে এটাকে আমি কোনো এক জার্নালে, কনফারেন্সে আমরা অথবা ফাইনাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা এটাকে প্রেজেন্ট করব। এবং এটা আমি যতটুকু রিসার্চ করতে পারছি এবং ভবিষ্যতে যে জায়গাগুলো আরো করা যেতে পারে, এটা সাধারণত আমরা রেকমেন্ডেশন হিসেবে রাখি, ফিউচারে এই কাজগুলো করা যেতে পারে। এই হচ্ছে রিসার্চের, যদি আমি বলি মানে রোড ম্যাপ অথবা জেনারেল প্রসেস। এইটা প্রথমে হচ্ছে আমার টপিক সিলেক্ট করা, সেই সাবজেক্টে সেই টপিকের লিটারেচার রিভিউ করা, আমার রিসার্চের অবজেক্টিভকে স্পেসিফাই করা, এবং রিসার্চ কোশ্চেন ডিটারমাইন করা, রিসার্চ হাইপোথিসিস সেট করা, মেথড চুজ করা, ডেটা কালেক্ট করা। ওকে, এরপরে সেটাকে অ্যানালাইজ করা, এরপরে এটাকে রিসার্চ ইভালুয়েট করা, শেষে গিয়ে আমাদের কি রিসার্চটাকে কোথাও সাবমিট করা অথবা প্রেজেন্ট করা। এই হচ্ছে একজন রিসার্চার যদি হতে চায়, এই ধাপগুলো ফলো করেই কিন্তু তাকে সামনের দিকে এগোতে হবে। সরাসরি সে কিন্তু মানে জাস্ট আমি রিসার্চার হতে চাই তো রিসার্চার হয়ে যাব, গুগলে কিছু সার্চ দিলাম, কিছু পড়লাম, হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এই জন্য রিসার্চ হচ্ছে একটা সিস্টেমেটিক এবং অর্গানাইজড ওয়ে। ওকে, এই যে সিস্টেম অথবা স্টেপ, সেগুলো হচ্ছে এগুলা। আমি যদি পুরো বিষয়টাকে একটা ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করি, তাহলে মনে হয় ক্লিয়ার হবে। যেটা আমরা সংক্ষিপ্ত আকারে দেখলাম সেটাকে আমি বিস্তারিত বলি। আচ্ছা, এখানে কিন্তু একটা বিষয় সবার একটু এখনো মানে হয়তো একটু ক্লিয়ার নেই। এটা হচ্ছে রিসার্চ কোশ্চেন তো বুঝতে পারলাম যে আমি কি রিসার্চ করতে যাচ্ছি অথবা আমি কি চাচ্ছি। যে একটু আগে যে কিছু রিসার্চ কোশ্চেন আমরা দেখেছিলাম যে শহর থেকে গ্রামে মানে ড্রপ আউট কেন বেশি এবং কত পার্সেন্ট বেশি, এটা কোশ্চেন। আর হাইপোথিসিস হচ্ছে যে আমি যদি বলি যে গ্রামে থেকে শহরে, আমি জাস্ট প্রথমেই বললাম যে শহর থেকে গ্রামে স্কুল ড্রপ আউট বেশি, মানে বেশি কি না। একটা প্রশ্ন হচ্ছে যে শহর থেকে গ্রামে স্কুল ড্রপ আউট রেট বেশি কি না, সেটা হচ্ছে রিসার্চ কোশ্চেন। আর হাইপোথিসিস হচ্ছে আমি যে রিসার্চ কোশ্চেন সেট করলাম সেটার একটা প্রেডিক্টেড কি বলবো সলিউশন, একটা অ্যান্সার। আমি জাস্ট অ্যাজুম করলাম হ্যাঁ যে গ্রাম থেকে শহরে বেশি, সরি শহর থেকে গ্রামে স্কুল ড্রপ আউট বেশি। এবং আমি যদি বলি কত বেশি, তাহলে আমি যদি বলি 10% বেশি, তাহলে আমাকে এখন এটাকে প্রুফ করতে হবে। এই যে আমি বললাম যে শহর থেকে গ্রামে মানে স্কুল ড্রপ আউট বেশি এবং সেটা 10% বেশি, তাহলে এই যে আমি অ্যাজাম্পশন করলাম সেটাকে আমরা বলবো রিসার্চ হাইপোথিসিস। তো একটা হাইপোথিসিস আসলে সেট করতে হয়। এই হাইপোথিসিসের উপরে আসলে বিস্তারিত লেকচার রয়েছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এই একই লেকচারের মাধ্যমে আসলে এটা কভার করা ইজ নট পসিবল, সেটা আসলে আমরা অলরেডি বুঝতে পারতেছি। তো এখানে যেটা আমি হাইলাইট করলাম সেটা হচ্ছে যে এই যে পুরো বিষয়টাকে আমরা আসলে একটা যদি একটা চার্ট অথবা একটা ফ্লো এর মধ্যে বুঝতে, রোড ম্যাপ আকারে অথবা একটা কি বলবো
ছবির মাধ্যমে দেখতে চাই, তাহলে পুরো বিষয়টাকে আমরা এভাবে দেখাইতে পারি যে শুরুতেই আমরা যেটা শুরু করতেছি একটা রিসার্চ টপিক থেকে, তাই তো? এই যে আমরা রিসার্চ টপিক, এই রিসার্চ টপিকটা করার জন্য আসলে আমাদের যেটা করতে হবে ব্রেনস্টর্মিং, অর্থাৎ মাথা খাটাইতে হবে। ওকে, মানে আমাকে ওয়েবসাইটে ঘাটতে হবে, বই পড়তে হবে, আলাদা অন্য রিসার্চ পেপার গুলো দেখতে হবে। এই ব্রেনস্টর্মিং করার জন্য আসলে ওই যে বললাম লিটারেচার রিভিউ, আপনার রিলেটেড পেপার গুলো কি অথবা কি রিসার্চ হয়েছে সেটা আমাদের জানতে হবে। ব্রেনস্টর্মিং করে একটা টপিক যখন সিলেক্ট করে ফেললাম, সেখান থেকে রিসার্চ প্রবলেমটা আমার আইডেন্টিফাই করতে হবে, সেখান থেকে স্পেসিফিক রিসার্চ অবজেক্টিভ সেট করতে হবে, অথবা রিসার্চ কোশ্চেন, এটাকে আমরা অবজেক্টিভ বলতে পারি, রিসার্চ কোশ্চেন বলতে পারি, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা হাইপোথিসিস সেট করতে হবে, হাইপোথিসিস থেকে মেথড কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটেটিভ সেটা দিতে হবে। ওই মেথড অনুসারে যদি কোয়ালিটেটিভ হয় তাহলে ওটাকে আমরা বলতেছি ইন্টারভিউ, যদি কোয়ান্টিটেটিভ হয় তাহলে সার্ভে, ডেটা কালেক্ট করতে হবে, সেই ডেটা কালেকশন করে অ্যানালাইসিস, ইন্টারপ্রেট এবং হাইপোথিসিস টেস্ট করে, যদি হাইপোথিসিস সাপোর্ট করে তাহলে ড্র কনক্লুশন, আর যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু আবার ব্যাক করবো কোথায়, আবার হাইপোথিসিস সেট করবো। ওকে, আবার যদি ডেটা কালেকশন ঠিক মতো না হয় তাহলে আবার ডেটা কালেক্ট মেথড চেঞ্জ করে ডেটা কালেক্ট করবো। আবার যদি আমি অ্যানালাইজ ঠিক মতো না পাই, ইন্টারপ্রেট না করতে পারি, তাহলে আমি কিন্তু ব্যাক করবো। এই যে কোথায় ব্যাক করতে হবে সেখানে কিন্তু একটা নির্দেশনা দেওয়া রয়েছে। ওকে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। হাইপোথিসিস যদি সাপোর্ট করে কনক্লুশন ড্র করবো, এরপর আমি আমার রিসার্চটাকে আমি যদি মাস্টার্স আন্ডারগ্রেড স্টুডেন্ট হই, পিএইচডি স্টুডেন্ট, তাহলে আমাকে প্রেজেন্ট করতে হবে। যদি প্রেজেন্টেশন সাকসেসফুল হয় তাহলে সেটাকে আমাকে পেপার আমি লিখতে পারি, এই পেপারটা তখন আমি পাবলিশ করবো। ওকে, তাহলে এখানে কিন্তু কিছু কানেকশন অথবা কিছু লিঙ্ক আপ দেখা যাচ্ছে, যেটা হচ্ছে লিটারেচার রিভিউটা বেসিক্যালি কিসের সাথে সম্পর্কিত। লিটারেচার রিভিউটা দেখা যাচ্ছে কি বলবো, এই প্রেজেন্ট পেপারের সাথে সম্পর্কিত। লিটারেচার রিভিউটা সরি এই টপিক, রিসার্চ প্রবলেম, অবজেক্টিভ, হাইপোথিসিস, মেথড, এই সবগুলোর সাথে কিন্তু এই প্রেজেন্ট রিসার্চ প্রেজেন্ট করার সাথে সম্পর্কিত। আপনি প্রেজেন্টেশন দিবেন তখন কিন্তু সবগুলো বিষয় কিন্তু আপনাকে হাইলাইট করতে হবে। আপনার রিসার্চ টপিক কি ছিল, প্রবলেম কি ছিল, অবজেক্টিভ কি ছিল, হাইপোথিসিস কি ছিল, কি মেথডে ডেটা কালেক্ট করছেন, কিভাবে অ্যানালাইজ করছেন, হাইপোথিসিস কিভাবে টেস্ট করছেন, কি কনক্লুশনে আসছেন, সবগুলোই কিন্তু আমাদের এখানে প্রেজেন্ট করতে হবে। ওকে, তো এই যে বিষয়গুলা, এই প্রত্যেকটা বিষয়টা, পুরো বিষয়টাকে আবার তিনটা ধাপে ভাগ করা যায়। একটা হচ্ছে চুজিং এন্ড ডিফাইনিং, প্রথমে হচ্ছে টপিক সিলেক্ট চুজ করা এবং সেটাকে ডিফাইন করা, স্পেসিফাই করা। একটা অ্যানালাইজিং এন্ড অ্যাসেসিং এন্ড অ্যানালাইজিং ডেটা কালেকশন এবং অ্যানালাইজ করা, এবং শেষে হচ্ছে কমিউনিকেটিং, দ্যাট মিনস রিসার্চ প্রেজেন্ট করা, অথবা হচ্ছে কি আমার হচ্ছে রাইট আপ করা, অথবা সাবমিট করা, পেপার পাবলিশ করা। এই তিনটা ধাপে বেসিক্যালি আমাদের একজন কেউ যদি রিসার্চার হতে চায় অথবা সে যদি রিসার্চ করতে চায়, এই ধাপগুলো ফলো করেই কিন্তু তাকে সামনে যেতে হবে। তো আমার মনে হয় এখানে কোনো কনফিউশন নেই, থাকলে আমরা সবার শেষে আবার অ্যান্সার নিব। ওকে, তো আমি যেটা বললাম একটু আগে, যে বিষয়গুলো আমি এখানে আলোচনা করলাম, রোড ম্যাপ টু বি এ রিসার্চার, এটা কিন্তু বড় একটা বিষয়, এবং এটা এত 1 ঘন্টা অথবা 2 ঘন্টার লেকচারে আসলে শেষ করা সম্ভব নয়। এই সবগুলো বিষয়কে মাথায় রেখে, যেহেতু আমি চুয়েটের সেকেন্ড ইয়ারের ছাত্রের দ্বারা 12টা গবেষণাপত্র পড়েছি এবং পত্রিকা আসছে, অনেক স্টুডেন্ট আগ্রহী হয়েছে এবং আমাকে নক দিচ্ছে প্রায়, মানে পার্সোনালি রিসার্চ শেখার জন্য। তো আমি যেটা চিন্তা করলাম যে না, পার্সোনালি না শিখিয়ে আমি একটা কোর্স করাই। তো আমি এবং আমার সাথে আরো দুজন, একজন হচ্ছে চাইনিজ একাডেমি অফ সায়েন্সে পিএইচডি গবেষক এই রাশিদুল ইসলাম রনি, এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফার্মেসি ডিপার্টমেন্টের নুরুল আমিন স্যার, আমরা মিলে একটা কোর্স ডিজাইন করি, হাউ টু বিকাম এ রিসার্চার। সেখানে 12টা লেকচারের মাধ্যমে 22টা বিশ্ববিদ্যালয়ের 45 জন শিক্ষার্থীকে আমরা এই ট্রেনিংটা সম্পন্ন করাই, এবং বাংলাদেশের এটা প্রথম অনলাইন ফ্রি ট্রেনিং অন হাউ টু বিকাম রিসার্চার অর রিসার্চ মেথোডোলজি, কিভাবে গবেষক হবে, এইটার উপরে বাংলাদেশের প্রথম কোর্স। যদিও এখন অনেকেই আমাদের টিউটোরিয়াল অথবা কোর্সের আদলে কোর্স ডিজাইন করে কোর্স সেল করতেছে, বিক্রি করতেছে, অনেকের আমার কাছে রিপোর্ট এসেছে, কিন্তু আমি মনে করি না যে এটা আমাদের আসলে ওকে ঠিক আছে, উনি করতেছে, এটা আরো প্রচার প্রসার হচ্ছে, মানুষ শিখতেছে, লাভবান হচ্ছে, দ্যাটস ওকে। কিন্তু আমরা চেষ্টা করেছি একজন গবেষক হওয়ার জন্য যে টুলস এবং টেকনিক দরকার, গবেষণার শূন্য নলেজ থেকে শুরু করে সমস্ত ধাপে ধাপে আমরা দেখানোর চেষ্টা করেছি। অনেকেই লাইভ ক্লাসে পার্টিসিপেট করেছে, এবং সেই লেকচার গুলা ইউটিউব চ্যানেলে গবেষক হতে চাই লেকচার সিরিজ আকারে আমার চ্যানেলে আপলোড করা আছে। এখানে যে টপিক গুলো আমরা কভার করেছি সেগুলো যদি আমি ধাপে ধাপে পড়ি, গবেষণা কি, গবেষণা কেন করব, লাভ কি, গবেষণার প্রকারভেদ, গবেষণা সাধারণ পদ্ধতি, গবেষণার টপিক সিলেকশন কিভাবে করব, বিষয়ভিত্তিক পেপার অথবা বই কিভাবে নামাবো ফ্রিতে, কিভাবে গবেষণাপত্র পড়বো, কিভাবে ভালো গবেষণাপত্র খুঁজে পাবো, ভুয়া পেপার পাবলিশার চিনবো, কারণ ওগুলো থেকে আমাদের অ্যাভয়েড থাকতে হবে, লিটারেচার রিভিউ কিভাবে লিখবো অথবা লিটারেচার রিভিউ করবো কিভাবে, রিসার্চ অথবা লিটারেচার গ্যাপ বের করার কিভাবে আমি করব,
রিসার্চ কোশ্চেন কিভাবে সেট করবো, হাইপোথিসিস সেট করবো কিভাবে, রিসার্চ আর্টিকেল যেটা আছে ডিফারেন্ট টাইপের রিসার্চ আর্টিকেল, এবং একটা রিসার্চ আর্টিকেল অথবা প্রপোজালের যে স্ট্রাকচার ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্ট থাকে সেটা, রিসার্চ মেথোডোলজি কিভাবে ডিজাইন করবো তার বেসিক ধারণা, মেথোডোলজি লেখার ধাপ, প্রথম এবং দ্বিতীয় ধাপ, ডেটা কালেকশনের মেথড এবং স্যাম্পলিং, লাইকার্ট স্কেলের মাধ্যমে ডেটা কালেকশন অ্যানালাইসিস, রিসার্চ রেজাল্ট প্রদর্শনের বিভিন্ন টুলস এবং রিসার্চ ইভালুয়েশন, রেফারেন্সিং এন্ড সাইটেশন স্টাইল, রেফারেন্সিং টুলস এর ব্যবহার, মেন্ডেলি, অ্যান্ড্রয়েড, জেটোরো, এবং সেখানে আমরা কুইলবোর্ড যেটাতে প্যারাফ্রেজিং করা যায় সেটার বিষয়ে আমরা দেখিয়েছি, রিসার্চের ইথিক্স, প্ল্যাজারিজম এবং তা এড়িয়ে চলার উপায়, প্ল্যাজারিজম নির্ণায়ক যে সফটওয়্যার আছে টার্নিটি, নাইথেনটিকেট, এটার ব্যবহার, পেপার সাবমিশন করার সময় কি বিষয় খেয়াল রাখতে হবে, পিয়ার রিভিউ প্রসেস কি, জার্নাল ফাইন্ডার এবং সিলেকশন, পেপার সাবমিশনে কি কি ভুল হয়, আসলে কি কারণে পেপার রিজেক্ট হয় এবং রিজেক্ট হলে করণীয়, এবং জার্নালে সাবমিশনের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ একবারে গবেষণার জিরো নলেজ থেকে নিয়ে প্রত্যেকটা বিষয় আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি। মোট 12টা লেকচারকে আমরা 28টা থেকে 29টা এপিসোডে ভাগ করে প্রত্যেকটা আধা ঘন্টা 45 মিনিট করেছি। আমার মনে হয় কেউ যদি এগুলা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে উনি সম্যক ধারণা পাবেন গবেষক কিভাবে হবে আর কি। তো আমি সবাইকে রেকমেন্ড করবো চ্যানেল থেকে এখানে একটা প্লে লিস্ট রয়েছে, এখান থেকে দেখে নিতে বিষয়গুলা, স্লাইডেও সম্পৃক্ত করা আছে, লিঙ্ক দেওয়া আছে এখানে। আচ্ছা, আমি এখন একটা বিষয় আপনাদের একটু খেয়াল করাই, যেই লেকচারগুলো আমরা দিয়েছি সেগুলো আসলে পুরা রোড ম্যাপের সাথে কিভাবে সম্পর্কিত, আমি পুরোটা বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেমন এখানে গবেষণার টপিক সিলেকশন এবং রিসার্চ প্রবলেম, এখানে কিন্তু এই লেকচারগুলো কাজে লাগবে 1 থেকে 3.2, এবং অবজেক্টিভ হাইপোথিসিস এখানে 5.2 এবং 5.3 কাজে লাগবে। আবার এখানে লিটারেচার রিভিউ, ব্রেইনস্টর্মিং, এই বিষয়গুলোতে কাজে লাগবে, কিভাবে পড়বো, ভালো পেপার কিভাবে নামাবো, কারণ ভালো রিসার্চ পেপার না পড়লে আপনার কাছ থেকে ভালো রিসার্চ এক্সপেক্ট করা পসিবল নয়। এরপরে হচ্ছে আমরা দেখবো লিটারেচার রিভিউ লেখার নিয়ম, রিসার্চ গ্যাপ বের করার উপায়, এটা লেকচার রয়েছে 4.3, 5.1। এরপরে আপনার মেথড, রিসার্চ মেথড লেখার জন্য 7.1, 7.2 আছে, আবার ডেটা কালেকশনের জন্য 8.1, ওকে, এবং অ্যানালাইজ করার জন্য 8.2, এবং কনক্লুশন, ড্র, টেস্ট, হাইপোথিসিসের জন্য 9, লেকচার 9, এবং রিসার্চ পেপার লেখার জন্য 6.1 থেকে শুরু করে 12.3 পর্যন্ত এই লেকচারগুলো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো। যদি এটা দেখেন ইনশাআল্লাহ আশা করি গবেষণার সম্যক ধারণা পেয়ে যাবেন। তো আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রিসার্চের জেনারেল প্রসেস, আরেকটা হচ্ছে রিসার্চ পেপারের একটা রিসার্চ আর্টিকেলের স্ট্রাকচার। এই দুটো বিষয়কে কিন্তু অনেকে মিলিয়ে ফেলে, যে রিসার্চ প্রসেস এবং রিসার্চ পেপারের স্ট্রাকচার, যদিও মানে নামগুলো কাছাকাছি, তবুও কিন্তু আমার মনে হয় দুটো দুই বিষয়। আমরা দেখিয়েছি রিসার্চ পেপার আমরা লিখি রিসার্চ শেষ করার একবার শেষে পেপারটা লিখি আমরা। তো রিসার্চ পেপারে সাধারণত একটা নির্দিষ্ট ফরম্যাট অথবা একটা স্ট্রাকচার ফলো করা হয়, এটা যদিও একবারে স্পেসিফিক এটাই ফলো করতে হবে নট নেসেসারি, কিন্তু এটা একটা ওয়েবসাইট থেকে একজনের পেজ থেকে আমি নিয়েছি, ইউনিভার্সিটি মেবি টেকনোলজি মালয়েশিয়া, ওনার একটা পার্সোনাল পেজ থেকে পেয়েছি, উনি কোথায় পেয়েছে আমার জানা নেই, তবে আমি এটাকে ছোট ছবিটাকে একটু বড় করে দুটো ভাগে ভাগ করেছি, যে বেসিক্যালি একটা রিসার্চ আর্টিকেলের মধ্যে অ্যাবস্ট্রাক্ট থাকে, ইন্ট্রোডাকশন থাকে, লিটারেচার রিভিউ থাকে, মেথোডোলজি থাকে, রেজাল্টস থাকে, ডিসকাশন থাকে, কনক্লুশন, অ্যাকনলেজমেন্ট এবং রেফারেন্সেস। এখন আমরা রিসার্চ প্রসেস যদি দেখি সেখানে কিন্তু এই বিষয়গুলো আছে, কিন্তু এগুলো ধাপে ধাপে আমরা করতেছি, আর পেপারে ওই বিষয়গুলোকে আমরা রিপ্রেজেন্ট করবো। যেমন পেপারের যে অ্যাবস্ট্রাক্ট সেকশন, সেখানে বেসিক্যালি আমরা প্রবলেম স্টেটমেন্ট কি ছিল, আমরা কি মেথড ইউজ করেছি, আমাদের মেইন ফাইন্ডিং গুলো কি, এবং আমাদের কনক্লুশন কি, আমরা ফাইনাল রেজাল্টে আসলাম, সেটা একটা আমরা এখানে অল্প কথায় অ্যাবস্ট্রাক্টটা লিখি। সাধারণত এটাকে আমরা মানে এইভাবে ডেসক্রাইব করি, এবং ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা এস্টাবলিশিং টেরিটরি, আমরা কোন প্রবলেম নিয়ে আলোচনা করতেছি, এস্টাবলিশিং এর নিশ, মানে আমি যে সাব টপিকে কাজ করতে যাচ্ছি সেখানে বেসিক্যালি আমার জিনিসটার প্রয়োজন কেন সেটাকে এস্টাবলিশ করা, অকুপাইং দ্য নিশ, মানে আমি যেটা রিসার্চ করতে আসলে যে ইম্পর্টেন্ট সেটাও এখানে ব্যাখ্যা করা। ওকে, এরপর লিটারেচার রিভিউতে আমরা বললামই যে আমরা অন্য রিসার্চের গ্যাপ অথবা ফাইন্ডিংস অথবা তাদের লিমিটেশন গুলো বের করবো, এবং মেথড সেকশনে আমরা ডেটা কালেকশন এবং কিভাবে অ্যানালাইসিস করি সেটা বলবো। রেজাল্ট সেকশনে আমরা রেজাল্ট গুলোকে বিভিন্ন টেবিল, গ্রাফ এবং ডিফারেন্ট জিনিসের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করবো, এবং ডিসকাশন সেকশনে ইন্ট্রোডাকশনে কিছু কথা এবং এভালুয়েশন এবং কনক্লুশন টানবো, আর কনক্লুশনে আলাদা করে পুরো রিসার্চের মানে মেথড সহ ফাইন্ডিংস গুলোকে হাইলাইট করার চেষ্টা করবো। আর অ্যাকনলেজমেন্ট হচ্ছে আমরা কোথা থেকে যদি কোনো গ্রান্ট পাই, কারো হেল্প পাই, মানে কেউ আমাকে রিসার্চ হেল্প করেছে, কেউ ডেটা দিয়েছে, কেউ গ্রান্ট দিয়েছে, সেগুলো এখানে মেনশন করা। এবং রেফারেন্স সেকশনে আমরা কি, আমরা রিসার্চ মানে আমাদের কন্ডাক্ট করতে গিয়ে যে সমস্ত
লিটারেচার, যে সমস্ত আর্টিকেল আমরা ইউজ করেছি, যেখান থেকে কনসেপ্ট অথবা কোনো আইডিয়া নিয়েছি, কম্পেয়ার করেছি, সেগুলো এখানে রেফারেন্স সেকশনে দিয়ে দেওয়া। তো একটা বিষয়ে আমি সবসময় বলি, রিসার্চ মেথড, জেনারেল রিসার্চ প্রসেস এবং জেনারেল স্ট্রাকচার অফ রিসার্চ, এটাকে ডন্ট মিক্স আপ। দুটা কিন্তু দুই বিষয় নয়। অনেকে একসাথে করে দেখায়, আমি কিন্তু দুটাকে একসাথে দেখানোর পক্ষপাতী নই। আপনারা কি আমার সাথে একমত? নাকি যারা মানে একটু আছেন ভালো রিসার্চার, তারা কি একটু বলবেন যে দুটো কিন্তু দুই বিষয়। একটা হচ্ছে আমি রিসার্চ কিভাবে করবো ধাপে ধাপে, আর একটা হচ্ছে আমি রিসার্চ পেপার লেখার জন্য যে বিষয়টা লক্ষণীয়। আপনারা কি পার্থক্য কি বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ জি স্যার। দুটাকে আমি মিক্স আপ করি না, কারণ দুটো তো দুই বিষয়। একটা হচ্ছে রিসার্চ আর্টিকেল, আর একটা হচ্ছে রিসার্চ প্রসেস, আমি কিভাবে করবো। তো আমি এটা এভাবে বলি। এই হচ্ছে মোটামুটি আমার যে রোড ম্যাপটা দেখাইলাম। একটা হচ্ছে রিসার্চ করার রোড ম্যাপ, একটা পেপার লেখার যে স্ট্রাকচার, দুটোই আমি দেখাইলাম। এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আমাদের লেকচারের মধ্যে রয়েছে। তো এখন আমি কিছু টিপস, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, আমার আন্ডারে স্টুডেন্ট কাজ করে আলহামদুলিল্লাহ। আমার আন্ডারে শুধু বাংলাদেশ না, বিদেশের অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কাজ করে, এবং বাংলাদেশের প্রায় শুধু চুয়েট না, 7-8টা বিশ্ববিদ্যালয়ের বুয়েট, সাস্ট, হ্যাঁ, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, অনেকেই আমার সাথে কাজ করে। তো তাদেরকে আমি যে সমস্ত টিপস দিই, সেগুলোর কিছু মানে জাস্ট সামেশন আমি একসাথে করেছি। আশা করি এগুলো কাজে লাগবে। আর খুব বেশি কাজে না লাগলেও আপনার মোটিভেটেড হবে ইনশাল্লাহ। আর আমি যে খুব ভালো গবেষক তা নই, আমি আগে বলে দিয়েছি, আমি ইয়ং রিসার্চার, আমার এখনো পিএইচডি হয় নাই। আর বাংলাদেশে অনেকেরই ধারণা পিএইচডি না থাকলে ভালো গবেষক হওয়া যায় না। আমিও বিশ্বাস করি যে পিএইচডি যেহেতু একটা লম্বা চড়া ট্রেনিং, এবং সেখানে কেউ যদি গবেষণা শেখে, অবশ্যই সে ভালো গবেষক হবে। এটা অবভিয়াসলি খুব ভালো একটা বিষয়। তাই জন্য আমি নিজেও ইনশাল্লাহ পিএইচডি যাবো দ্রুত। তারপর আমি যারা শুরু করতে চান নতুন, তাদেরকে কিছু টিপস দিচ্ছি।